আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি চলকের ইউটিউব চ্যানেলে। এই সিরিজ ভিডিওগুলোতে আমরা শিখতেছি প্রোগ্রামিং নিয়ে। এই ভিডিওটা হচ্ছে প্রোগ্রামিং সিরিজের দ্বিতীয় ভিডিও এবং এটাতে আমরা শিখব থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে। সেগুলো ডিটেলস জানবো, সুবিধা অসুবিধা জানবো। এছাড়া জানবো বিভিন্ন ধরনের অনুবাদক প্রোগ্রাম নিয়ে। এই দ্বিতীয় ভিডিওতে এই বিষয়গুলোই থাকবে। তো গতদিন আমরা আলাপ করতেছিলাম সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ নিয়ে। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা বেশ কিছু নমিনিক বা যেগুলোকে আমরা বলি অপকোড সেগুলো শিখেছিলাম। তো অপকোডগুলোর মধ্যে দুটো ইম্পর্টেন্ট আমাদের বাদ পড়েছে। এটা অনেক সময় এমসিকিউতে আসে। একটা হচ্ছে ইনপুটের জন্য আর একটা আউটপুটের জন্য। ইনপুটের জন্য হচ্ছে আইএনপি আর আউটপুটের জন্য হচ্ছে আউট। এই দুটো কোড ইউজ করা হয়। ইনপুট নেওয়ার জন্য আইএনপি, আউটপুট নেওয়ার জন্য আউট। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রধান কয়টা পার্ট ছিল? চারটা। লেভেল, অপকোড, অপারেন্ট আর কমেন্ট। লেভেলের ব্যাপারে তো আমরা বলেছি, অপকোডের ব্যাপারে বলেছি। অপারেন্ট হচ্ছে অনেকটা ভ্যারিয়েবলের মতো, বিভিন্ন রকম লেটার ইউজ করে মান রাখা হয় সেগুলোর মধ্যে মেমোরি লোকেশনে। আর হচ্ছে আমাদের কমেন্টস। কমেন্টস হচ্ছে গিয়ে বা মন্তব্য, সেটা হচ্ছে গিয়ে একটা কমেন্টস এর মধ্যে হচ্ছে কমেন্টস, এটা কোডের কোনো অংশ না। আমরা আগেও বলছিলাম লেভেল আর কমেন্টস এই দুটো হচ্ছে অপশনাল, এই দুটো না রাখলেও চলে। অপকোড আর অপারেন্ট এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, এগুলো থাকতে হয়। তো কমেন্টস হচ্ছে প্রোগ্রামের পাশে পাশে লিখে রাখা হয় প্রোগ্রামটা কি কাজ করতেছে সেটা বোঝানোর জন্য। তোমরা যারা সি প্রোগ্রামিং করছো বা আগে প্রোগ্রামিং করছো তারা কমেন্টস এর ব্যাপারে তোমাদের একটু হলো আইডিয়া থাকার কথা। সো সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা জানলাম। এবার জানবো হচ্ছে এর সুবিধা অসুবিধা নিয়ে। সো প্রথমে সুবিধা নিয়ে আলাপ করি। কি কি সুবিধা পাওয়া যায় সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে? তোমরা চাইলে এগুলো লিখে রাখতে পারো, ভবিষ্যতে কাজে লাগবে, পরীক্ষায় ভালো মার্কস পাবে যদি ঠিকভাবে লিখে রাখতে পারো। তো আমরা যদি সুবিধার কথা বলি যে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রথমত যে সুবিধাটা সেটা হচ্ছে এটাতে কিছু নমিনিক ইউজ করা হয় বা মানুষের বোধগম্য কিছু শব্দ ইউজ করা হয়, যেগুলো দিয়ে হচ্ছে ইজিলি বুঝে নেওয়া যায় যে এটা এই কাজটা করবে। দেখো, মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু শুধু 0 আর 1 দিয়ে লেখা হইতো, এই জন্য হচ্ছে এটা মানুষের একদমই বোধগম্য ছিল না এবং এটা প্রোগ্রাম রচনা করা খুব কষ্ট হইতো। সো নোমেনিক ইউজ করার কারণে প্রোগ্রাম রচনা সহজ হয়। আচ্ছা, নেমোনিক ইউজ করার কারণে আমি উচ্চারণটা ভুল করছি, এটার বানানটা হচ্ছে এরকম এম এন ই, এইটা নেমোনিক। নোমেনিকটা কিন্তু হ্যাঁ আমি কয়েকবার ভুল উচ্চারণ করছি, নেমোনিক। সো নেমোনিক বা কিছু ছোট ছোট ওয়ার্ড ইউজ করা হয় এবং এগুলো ইউজ করার ফলে, নেমোনিক ব্যবহারের ফলে প্রোগ্রাম সহজবোধ্য হয়। প্রোগ্রাম সহজবোধ্য হয়। দ্বিতীয়ত আমরা যে সুবিধার কথা বলতে পারি সেটা হচ্ছে মেমোরি ইফিশিয়েন্ট। আচ্ছা, মেমোরি ইফিশিয়েন্ট বলার আগে আমি একটু বুঝিয়ে বলি যে মেমোরি ইফিশিয়েন্ট জিনিসটা কি। মেমোরি ইফিশিয়েন্ট জিনিসটা হচ্ছে যে এই প্রোগ্রামটা চলার জন্য কম মেমোরি দরকার হয়, মানে প্রোগ্রাম রান করার জন্য সবথেকে কম মেমোরি তো অবশ্যই মেশিন ল্যাঙ্গুয়েজে ইউজ হয়, মানে ওটার মধ্যে ওইটার থেকে মেমোরি আর কমানো সম্ভব না। তারপরেও এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মেমোরি ইফিশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ, মানে এটার মধ্যে মেমোরির ইউজ খুব কম হয়। থার্ডলি আমরা যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে মেশিন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা জটিল কাজের প্রোগ্রামকে খুব অল্প কথায় সহজভাবে লিখে ফেলা যায়। মানে জটিল একটা প্রোগ্রামকে খুব দক্ষভাবে এবং সহজভাবে লিখে ফেলা যায়। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, জটিল প্রোগ্রামকে দক্ষতার সাথে সংক্ষিপ্ত আকারে, সহজভাবে না বলে বলতে পারি দক্ষতার সাথে সংক্ষিপ্ত আকারে লিখে ফেলা যায়। সংক্ষিপ্ত আকারে আচ্ছা, এটা এইভাবে লেখাটা আমার পছন্দ হচ্ছে না, এটাকে জটিল কাজ সম্পাদনের জন্য
দক্ষ ও সহজ, দক্ষ ও সংক্ষিপ্ত, সহজ শব্দটা আমি বারবার ইউজ করতেছি, দক্ষ ও সংক্ষিপ্ত প্রোগ্রাম রচনা করা যায়। তাহলে আমরা প্রথম সুবিধাটার কথা কি বললাম? নোমেনিক ব্যবহারের ফলে প্রোগ্রাম সহজবোধ্য হয় কিছু ওয়ার্ড কোডের মতো। এছাড়া আছে একটা মেমোরি ইফিশিয়েন্ট একটা ল্যাঙ্গুয়েজ, মানে এটার মধ্যে মেমোরির ব্যবহারটা কম হয়। থার্ডলি হচ্ছে জটিল কোনো কাজের প্রোগ্রামকে সহজবোধ্যভাবে এবং দক্ষতার সাথে রচনা করা যায়। এছাড়া আরো কিছু সুবিধা আছে, সেগুলো একে একে আমি লিখে দিচ্ছি। চতুর্থত আমরা যে সুবিধাটা লিখতে পারি সেটা হচ্ছে প্রোগ্রাম রান হতে সময় কম লাগে। এখন তুমি যদি বলো ভাই মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে কম সময় লাগবে, না, মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে বেশি লাগবে, বাট অন্যান্য স্তরের ভাষার সাথে তুলনা করলে সময়টা অবশ্যই কম লাগে। এবং 5 নাম্বার আমরা যে সুবিধাটার কথা বলতে পারি সেটা হচ্ছে মেমোরি লোকেশনে ট্র্যাক রাখার দরকার হয় না। অপারেন্ড ইউজ করা হয় বলে মেমোরি লোকেশনে ট্র্যাক রাখার কোনো দরকার হয় না। মেমোরি লোকেশন ট্র্যাক রাখার দরকার হয় না। তোমরা যদি বিভিন্ন বই থেকে সুবিধা অসুবিধাগুলো পড়ো, দেখবে একটা বইতে একটা দেওয়া হচ্ছে সুবিধা, অন্যটা দেওয়া হচ্ছে অসুবিধা। আবার আরেক বইতে জিনিসটা পুরো উল্টে দিচ্ছে, কারণ একই জিনিসের যে জিনিসটা, একই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে জিনিসটা সুবিধা সেটাই আবার তার অসুবিধাও হয়ে উঠতে পারে। কিভাবে হয়? যেমন ধরো আমরা বলতে পারি লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো, এগুলো হচ্ছে টোটালি হার্ডওয়্যার ওরিয়েন্টেড, মানে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এগুলো টোটালি নির্ভর করে কম্পিউটার আর্কিটেকচারের উপর, কিভাবে বানানো হয়েছে মেশিনটা তার গঠনের উপর নির্ভর করে ভিত্তি করে প্রোগ্রামগুলো লিখতে হয়। তো এতে হচ্ছে কি একদম তোমার হার্ডওয়্যারটা ভালো করে জানার সুযোগ হয় এবং সেই প্রোগ্রামগুলো খুব ইফিশিয়েন্টলি রান করে। এটা যেমন সুবিধা, আবার হার্ডওয়্যারের উপর ভিত্তি করে প্রোগ্রাম লেখাটা এটা কষ্টসাধ্য, একই দিকে এটা অসুবিধা, কারণ এটা শুধু একটা মেশিনে চলে, অন্য মেশিনগুলোতে রান করে না, এটা একইভাবে তার অসুবিধাও। তো সুবিধা যেটা সেটাই আবার অসুবিধা হিসেবেও লেখা যায়। এই জন্য হচ্ছে তোমরা বইতে অনেক সময় দেখবে যেটা সুবিধাতে লেখা আছে অন্য বইতে হয়তো সেটা অসুবিধা আকারেও লেখা থাকতে পারে, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। একই জিনিস কারোর জন্য সুবিধা, সেটা আরেকজনের জন্য অসুবিধাও হতে পারে। সহজভাবে বলা যায়, ধরো তোমার বাসার সামনে থেকে একটা, ধরো আমি ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম, আমার ঢাকা কলেজের বাস আসতো হচ্ছে যাত্রাবাড়িতে, যাত্রাবাড়ি সায়দাবাদের রাস্তার মাথায়। তো আমি থাকি হচ্ছে ডেমরা এলাকাতে। তো আমি এবং আমার বন্ধুরা থাকতাম ডেমরা এলাকাতে। আমরা চাইতাম বাসটা যদি এদিকে আসতো আমাদের জন্য সুবিধা হইতো, বাট আবার যারা ওই সায়দাবাদ থেকে বা যাত্রাবাড়ি থেকে উঠবে, ওদের ওখান থেকে বাসটা ছাড়লে ওদের জন্য উঠতে সুবিধা, তাই না? এরকম হচ্ছে একটা কাজ যেটা একজনের জন্য সুবিধা সেটা অন্যজনের জন্য অসুবিধাও হইতে পারে। এবার আসো আলাপ করি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের অসুবিধাগুলো নিয়ে। লো লেভেল ল্যাঙ্গুয়েজের প্রধান একটা অসুবিধা হচ্ছে এটাতে প্রোগ্রাম রচনা করতে অনেক বেশি সময়ের দরকার হয়, যেহেতু এগুলো টোটালি হার্ডওয়্যার ওরিয়েন্টেড এবং হচ্ছে গিয়ে প্রত্যেকটা কমান্ড কি কাজ হবে টোটালটা একদম অনেক ভেবেচিন্তে লিখতে হয়। এই জন্য হচ্ছে একটা প্রোগ্রাম লিখতে অনেক বেশি সময়ের দরকার হয়, তার মানে প্রোগ্রাম রচনা করতে সময় বেশি লাগবে। লো লেভেল ল্যাঙ্গুয়েজের এটা একটা প্রধান অসুবিধা, এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেরও এটা একটা অসুবিধা, প্রোগ্রাম রচনা করতে অধিক সময় ও দক্ষতা প্রয়োজন, অধিক সময় লাগে, এটা আমরা লিখি প্রথমে। সেকেন্ড যে অসুবিধাটার কথা আমরা বলবো সেটা হচ্ছে সিনট্যাক্স মনে রাখা কষ্টকর। সিনট্যাক্স মানে হচ্ছে আমরা প্রোগ্রাম লেখার সময় যে বাক্যগুলো লিখি সেগুলোকে আমরা বলি সিনট্যাক্স। ছোট ছোট বাক্যগুলো যে লেখা হয় সেগুলোকে আমরা সিনট্যাক্স বা ইনস্ট্রাকশন বা কমান্ড, একটা একটা কমান্ড বলতে পারি। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলো, লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো সিনট্যাক্স মনে রাখাটা কিন্তু কষ্টকর। থার্ডলি যে অসুবিধাটা সেটা হচ্ছে একই মেশিনের জন্য লেখা প্রোগ্রাম অন্য মেশিনে কাজ করে না। মানে একই একই মেশিনের বলতে হচ্ছে একই গঠনের মেশিন, যেগুলো সব একই রকম আর্কিটেকচার ভিতরে, তো একই গঠনের মেশিনের কোড হচ্ছে অন্য মেশিনে কাজ করবে না। একই মেশিনের জন্য লেখা প্রোগ্রাম
4 নম্বর আমরা যে অসুবিধাটার কথা লিখব সেটা হচ্ছে সরাসরি প্রোগ্রাম রান হয় না। সরাসরি প্রোগ্রাম রান হবে না, কারণ এটা যেহেতু সরাসরি মেশিন ভাষায় লেখা না, মনে রাখবে একমাত্র মেশিন ভাষায় লেখা প্রোগ্রামগুলোই সরাসরি রান হয়। এই প্রোগ্রাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রাম লেখা হবে সেটা সরাসরি রান হবে না। এটা রান করার জন্য এটাকে আগে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে নিতে হয়। সেজন্য যে প্রোগ্রামটা ইউজ করে সেগুলোকে ট্রান্সলেটর প্রোগ্রাম বলে। আর মেশিন ভাষা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করার জন্য যে প্রোগ্রামটা ইউজ করে সেটাকে আমরা অ্যাসেম্বলার বলি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা নিয়ে তো আলাপ করে ফেললাম। এবার আমরা আলাপ করব হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে বা উচ্চ স্তরের ভাষা নিয়ে। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে মানুষের জন্য আরো বেশি বোধগম্য। মানে সেকেন্ড জেনারেশনে তো অল্প কিছু ওয়ার্ড ইউজ করা হয়েছে বা নেমোনিক ইউজ করা হয়েছে। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ পুরোটাই দেখা গেছে অনেকগুলো সুন্দর সুন্দর ওয়ার্ড আছে এবং এটা মানুষের বোঝার জন্য খুবই সহজ। এবং এই ভাষাটা হচ্ছে সরাসরি যে কোডটা লেখা হয় সেটাকে আমরা বলি সোর্স কোড, এবং সোর্স কোডটাকে হচ্ছে একটা কম্পাইলার বা একটা ইন্টারপ্রেটার দিয়ে মেশিন কোডে রূপান্তর করার পরে রান করা যায়। তো থার্ড জেনারেশনের ভাষাগুলো কি হবে? থার্ড জেনারেশন ভাষাগুলো হবে হচ্ছে গিয়ে যে ভাষাগুলো মানুষের কাছে অতি বোধগম্য এবং সহজে প্রোগ্রাম রচনা করা যায়, এবং এই ভাষার প্রোগ্রামগুলো সরাসরি রান করা যায় না। রান করার জন্য আগে একটি ট্রান্সলেটর প্রোগ্রাম ব্যবহার করে সেটাকে সোর্স কোড থেকে অবজেক্ট কোড বা মেশিন ভাষায় রূপান্তর করে নিতে হয়। সংজ্ঞাটা মোটামুটি এভাবে লিখলেই চলবে। সো থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজেরও কিছু সুবিধা অসুবিধা আছে, সেগুলো নিয়ে একটু আলাপ করি। যে এটা বর্তমানে আমরা আমাদের এই চ্যাপ্টারে আমরা যেটা নিয়ে যে ভাষাটা দিয়ে কোড করব সেটা হচ্ছে সি বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো সি কিন্তু হচ্ছে একটা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তৃতীয় প্রজন্মের বা উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষার সুবিধাগুলো আলাপ করতে নিয়ে প্রথম যেই কথাটা আলাপ করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা তার আগে বলে নেই যে মেশিন ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেগুলো হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল, আর এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। থার্ড জেনারেশন থেকে হচ্ছে থার্ড ফোর্থ ফিফথ এগুলো হচ্ছে হাই লেভেল, আর লো লেভেল হচ্ছে গিয়ে ফার্স্ট আর সেকেন্ড, এই দুটো জেনারেশন। সো লো লেভেলের সাথে হাই লেভেলের প্রধান পার্থক্যই হচ্ছে হাই লেভেল ভাষাগুলো হচ্ছে হার্ডওয়্যার ওরিয়েন্টেড না, মানে হার্ডওয়্যারের উপর নির্ভর করে না। এই কোডগুলো যে কোনো ধরনের মেশিনে চলতে পারবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে টোটালি মেশিনের উপর নির্ভর করে কোডটা লিখতে হতো। মেশিনটা যেভাবে গঠন সেভাবে কোড না লিখলে সেটা সেখানে কাজ করতো না। কিন্তু হাই লেভেল ভাষাগুলো হচ্ছে মেশিনের উপর নির্ভরশীল না, নির্ভরশীল না থাকাতে এটা হচ্ছে তুমি যেভাবেই কোড করো না কেন সব মেশিনে এটাকে রান করা যাবে। তো প্রথম এবং প্রধানতম সুবিধাটা হচ্ছে যে কোনো মেশিনে ইউজ করা যাবে। যে কোনো মেশিনে ইউজ করা যাবে, অথবা এটাকে লিখতে পারো হার্ডওয়্যার ওরিয়েন্টেড না। দ্বিতীয় যে সুবিধাটার কথা আমরা বলবো সেটা হচ্ছে মানুষের জন্য সহজে বোধগম্য। তিন নম্বর সুবিধাটা হচ্ছে অনেক দ্রুত ও কম সময়ে প্রোগ্রাম লেখা যায়। মেশিন ভাষা বা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখতে অনেক সময় লাগে, কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষের কাছে যেহেতু সহজে বোধগম্য, এটাতে হচ্ছে অনেক দ্রুত ও কম সময়ে প্রোগ্রাম রচনা করা যায় বা লেখা যায় বা প্রোগ্রাম বানানো যায়। তারপরে সুবিধাটা হচ্ছে লো লেভেল ভাষায় যেখানে একটা কাজ করার জন্য 4-5টা কমান্ড লিখতে হতো, এখানে একটা কমান্ড দিয়েই সেই কাজটুকু করে ফেলা যায়। তার মানে লো লেভেল ভাষায় লিখিত 4-5টা কমান্ডকে হাই লেভেল ভাষায় মাত্র একটা কমান্ড দিয়েই করে ফেলা যায়।
তারপরের সুবিধাটা হচ্ছে উপরেগুলো একটু মুছে দিলাম। লো লেভেল ভাষায় প্রোগ্রাম রচনার জন্য হচ্ছে তোমার হার্ডওয়্যারের গঠনটা জানতে হয় বা আর্কিটেকচারটা জানতে হয়, কিন্তু হাই লেভেল ভাষায় হচ্ছে তোমার হার্ডওয়্যারের গঠন জানার দরকার নাই। তাহলে এটা এভাবে লেখা যায়, প্রোগ্রাম রচনার জন্য হার্ডওয়্যারের গঠন জানার দরকার নেই। নিচেগুলো মুছে দিলাম। তারপরে সুবিধাটা হচ্ছে ভুল খুঁজে বের করাটা খুব সহজ। এরর ডিটেকশন করা মানে ভুল খুঁজে বের করা, ভুল খুঁজে বের করতে, ভুল খুঁজে বের করা ও সংশোধন করাটা সহজ বা সময় কম লাগে, কম সময় সাপেক্ষ। মনে আছে মেশিন ল্যাঙ্গুয়েজের কথা প্রথম ভিডিওতে দেখাইছিলাম যে 1 আর 0 দিয়ে সব লিখতে হয়। তো এই 1 আর 0 এর মাঝখানে কোনো একটা যদি ভুলে মিস হয়ে যায় বা ভুল টাইপ হয়, তাহলে চিন্তা করে দেখো যে এটা সঠিকটা খুঁজে বের করাটা কতটা ঝামেলাপূর্ণ হইতে পারে। কিন্তু এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে মানুষের ভাষার বোধগম্যতা বেশি থাকায় এখান থেকে ভুল খুঁজে বের করাটা সহজ এবং ঠিক করাটাও সহজ। তারপরে সুবিধাটার কথা আমরা বলতে পারি এভাবে, তারপরে সুবিধাটা হচ্ছে গিয়ে এই প্রোগ্রাম সংরক্ষণ করে রাখা এবং ভবিষ্যতে উন্নয়ন করা, রক্ষণাবেক্ষণ করাটা সহজ। রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ সংরক্ষণ ও ভবিষ্যতে উন্নয়ন। উন্নয়ন বলতে হচ্ছে তুমি যদি কোডটা চেঞ্জ করে ডেভেলপ করা আর কি, কোডটা চেঞ্জ করে আরেকটু সেটাকে বেটার ভার্সন বানাইতে চাও, তাহলে এটা চেঞ্জ করাটাও সহজ হয়। ঠিক আছে, বুঝাইতে পারছি? রক্ষণাবেক্ষণ সংরক্ষণ ও ভবিষ্যতে উন্নয়ন করাটা আবার পুনরায় নতুন করে ডেভেলপ করার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। এইগুলো হচ্ছে সুবিধাগুলো। এরপর আমরা আলাপ করব অসুবিধা নিয়ে। অসুবিধার মধ্যে প্রথমটা হচ্ছে ট্রান্সলেটর দরকার। মানে এই ভাষা তো সরাসরি কম্পিউটার বুঝতে পারে না, কম্পিউটার সরাসরি বুঝতে পারে একমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ। সো মেশিন ল্যাঙ্গুয়েজের বাদে অন্য যে কোনো প্রোগ্রাম কি হচ্ছে একটা ট্রান্সলেটর প্রোগ্রাম লাগে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য, ট্রান্সলেটর দরকার হয়। সেকেন্ড অসুবিধাটা হচ্ছে প্রোগ্রাম নির্বাহ হতে অধিক সময় লাগে। প্রোগ্রাম নির্বাহ হইতে বা রান হইতে অধিক সময় লাগবে। মেশিন ভাষা বা অ্যাসেম্বলি ভাষার তুলনায় মেমোরিও বেশি লাগবে, মেমোরি বেশি লাগবে, বেশি লাগে। এবং ফাইনালি যে সমস্যাটা সেটা হচ্ছে মেশিন ভাষা বা অ্যাসেম্বলি ভাষাটা অনেকটা হার্ডওয়্যারের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারে, কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে হার্ডওয়্যারের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারে না। সো থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে হার্ডওয়্যারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে না। হার্ডওয়্যারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে না, এটা হচ্ছে আরেকটা অসুবিধা। তো এই চারটা অসুবিধা লিখে ফেলো, যদি তুমি নোট করে রাখো ভবিষ্যতে তোমার এটা পরীক্ষায় অ্যান্সার করতে কাজে লাগবে। এখন হচ্ছে আমরা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের বেশ কিছু উদাহরণ দেখব এবং এই উদাহরণগুলো হচ্ছে তোমাদের বইতেও দেওয়া থাকবে। আমরা হচ্ছে এমসিকিউতে বেশি বেশি আসে এরকম কিছু ভাষার নাম, তারপর হচ্ছে এগুলোর আবিষ্কারের সাল, তারপরে কে আবিষ্কার করছে, কোথায় আবিষ্কার করছে, এই টুকটাক কিছু ইনফরমেশন জানবো যেগুলো এমসিকিউতে আসতে পারে। সো আমরা একটু লিখে ফেলি আমরা যেগুলো সম্পর্কে একটু জানবো। সি, তারপর হচ্ছে সি প্লাস প্লাস, তারপরে আমরা জানবো হচ্ছে ভিজুয়াল বেসিক, এটা নিয়ে একটু আলাপ করব।
তো এগুলো তুমিও লিখে রাখতে পারো, ভিজুয়াল বেসিক। তারপরে বলবো হচ্ছে আমরা জাভা, এরপরে বলবো হচ্ছে আমরা পাইথন, এছাড়া আমরা আরো বলবো হচ্ছে ফরট্রান আর অ্যালগল নিয়ে, ফরট্রান আর হচ্ছে অ্যালগল নিয়ে, এগুলো নিয়েও আলাপ করব। তো প্রথমত এই পাঁচটা নিয়ে আলাপ করি, এগুলো মুছে দেই। মুছে দিলাম। সি ভাষাটা আবিষ্কার হয় হচ্ছে গিয়ে 1972 থেকে 73 সালে মধ্যে, এবং এটা আবিষ্কার করেন হচ্ছে গিয়ে ডেনিস রিচি। এটা হচ্ছে বেল ল্যাবরেটরিতে এটা তৈরি করেন। তোমাদের অনেকের বইতে হয়তো এটা 1970 দেওয়া আছে, কিন্তু আমি কোনো জায়গায় সার্চ করে এটা পাই নাই। উইকিপিডিয়া সহ বেশ কিছু ওয়েবসাইটে তথ্য মতে সি আবিষ্কার করা হয়েছে 1972 সালে। তো যে বইগুলোতে তোমাদের 1970 দেওয়া বা আরো ভুল দেওয়া, আমি জানি না কেন ভুল দেওয়া এবং কেন এটা তারা সংশোধন করে না, বাট আমার মতে আমি উইকিপিডিয়া এবং অন্যান্য ওয়েবসাইট গুলো ঘেটে যা পেয়েছি সেটা হচ্ছে সি তৈরি করা হয়েছে 1972 আর 73 এর মাঝামাঝিতে। 1978 পর্যন্ত এটা শুধু বেল ল্যাবরেটরিতে ইউজ হতো, পরে এটা আস্তে আস্তে উন্মুক্ত করা হয়েছে এবং এটা আবিষ্কার করছে ডেনিস রিচি। এরপরে আসো সি প্লাস প্লাসে। সি প্লাস প্লাস আবিষ্কার করছে হচ্ছে বায়ার্ন স্ট্রাউসট্র্যাপ। এর নামটাও অনেক জায়গায় বানানের উচ্চারণটা ভুল দেওয়া থাকে, তো এটাও তোমরা ঠিক করে লিখতে পারো। ইংলিশ নামটাও মুখস্থ করার দরকার নেই, এত কঠিন কঠিন নাম মুখস্থ করে লাভ কি, জাস্ট মনে রাখবা, এমসিকিউতে আসলে দাগাই দিতে পারবাই। সো এটা সি প্লাস প্লাস আবিষ্কার করা হচ্ছে বায়ার্ন স্ট্রাউসট্র্যাপ, আর সালটা হচ্ছে আমি ভুলে গেছি, একটু দেখে নেই। হ্যাঁ, এটা 1979 সালে আবিষ্কার হয়, আর হচ্ছে এটা পাবলিকলি রিলিজ হয় হচ্ছে 1998 সালে। তো সালগুলো আমি একটু দেখে নিলাম, এই সাল আমার কখনোই মনে থাকে না। তো সি প্লাস প্লাস হচ্ছে 1979 সালে আবিষ্কার করে বায়ার্ন স্ট্রাউসট্র্যাপ, আর এটা পাবলিকলি রিলিজ হয় 1998 সালে। এই সালটাও আমি যতদূর দেখেছি বিভিন্ন বইতে এই দুইটা সাল ভুল দেওয়া আছে, তো তোমরা নেটে সার্চ করে দেখতে পারো, উইকিপিডিয়াতে যাই দেখতে পারো, যে তোমরা তখন সঠিক সালগুলো জেনে ফেলতে পারবা। এরপর আসো ভিজুয়াল বেসিক। এটা হচ্ছে মাইক্রোসফটের তৈরি করা। সো এটা নিয়ে মোটামুটি এইটুকু জানলেই চলবে। কত সালে তৈরি হয়েছে না হয়েছে এগুলা আসে না খুব বেশি, লাগলে বই থেকে দেখে নিবা। এরপর আসো জাভা। জাভা তৈরি করছে সান মাইক্রোসিস্টেমস, আর বর্তমানে জাভার মালিক হচ্ছে ওরাকল কর্পোরেশন। মাইক্রোসিস্টেম, সান মাইক্রোসিস্টেম, আর ওরা হচ্ছে আবিষ্কার করছে, আর বর্তমান মালিক হচ্ছে ওরাকল কর্পোরেশন। আবিষ্কার করছে সান মাইক্রোসিস্টেম, বর্তমান মালিক ওরাকল কর্পোরেশন, আর জাভা আবিষ্কৃত হয় হচ্ছে গিয়ে 1995 সালে। এটাও লিখে রাখো, 1995 সালে আবিষ্কার হয়। জাভা হচ্ছে বর্তমানে প্রায় 3 বিলিয়ন ডিভাইসে মেবি ইউজ হয়। 3 বিলিয়ন মানে বুঝতে পারো, 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি, 3 বিলিয়ন মানে 300 কোটি ডিভাইসে এখন জাভা ইউজ হয়, এবং অনেক ওয়ান অফ দ্য মোস্ট ইউজড ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইটা। ফাইনালি আমরা যেটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে পাইথন। পাইথন আবিষ্কৃত হয় হচ্ছে গিয়ে পাইথন আবিষ্কৃত হয় 1991 সালে, এবং এটা আবিষ্কার করেন হচ্ছে গুইডো ভ্যান রোসাম। গুইডো ভ্যান রোসাম, এই দুটো তথ্য মনে রাখলেই হবে, গুইডো ভ্যান রোসাম। ভবিষ্যতে যারা কম্পিউটার প্রোগ্রামিং করবা, মানে কম্পিউটার সায়েন্সে পড়বা, তাদেরকে অবশ্যই সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন এই সবগুলোই শিখতে হবে। এবং বর্তমানে সব থেকে কি বলে, বর্তমানে যদি আমরা মার্কেটের কথা বলি, মার্কেটে হয়তো জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট এগুলো বেশি ইউজ হয়, আর সি, সি প্লাস প্লাস ইউজ হয় হচ্ছে বেসিক্যালি সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। বিভিন্ন রকম বড় সফটওয়্যার বলে, এন্টারপ্রাইজ সফটওয়্যার বানাইতে গেলে সি প্লাস প্লাস অনেক ভালো কাজে দেয়। আর সি এবং সি প্লাস প্লাস দুইটাই হচ্ছে যে প্রতিযোগিতামূলক যে প্রোগ্রামিং আছে বা কম্পিটিটিভ প্রোগ্রামিং, এটাতে সি আর সি প্লাস প্লাস অনেক বেশি ইউজ হয়। তো থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে এবার হচ্ছে আমরা আরো দুটো ল্যাঙ্গুয়েজ নিয়ে আলাপ করব, সেগুলো হচ্ছে বেসিক্যালি গবেষণাধর্মী কাজ বা গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হয়। একটা হচ্ছে অ্যালগল আর একটা হচ্ছে ফরট্রান। সো আমরা একটু লিখি, এগুলোর সম্পর্কে একটু জানি। অ্যালগল হচ্ছে ALGOL, হ্যাঁ এভাবে।
অ্যালগোলের ফুল ফর্ম হচ্ছে অ্যালগোরিথমিক ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে অ্যালগোলের ফুল ফর্ম। এইখান থেকে অ্যালগোরিথমিক থেকে আসছে অ্যালগো, আর ল্যাঙ্গুয়েজ থেকে নিচ্ছে এল, নিয়ে বানাইছে হচ্ছে অ্যালগোল। এটা আবিষ্কার করা হয়েছে হলো গিয়ে 1958 তে। তাহলে দেখো এটা আরো পুরান। এটা কিন্তু আমরা বলছি 1972 এর দিকে, 72-73। এটা আবিষ্কার করা হয়েছে 1958 তে। এটা তৈরি করেন পিটার নেউর বা নয়ার, কিছু একটা হবে, সঠিক উচ্চারণ আমি জানি না। NEUR, পিটার নেউর বলবো, নয়ার বলবো, নয়ারও হতে পারে, বলা যায় না। তো এটা আবিষ্কার হয় 1958 সালে এবং এটা আবিষ্কার করেন পিটার নয়ার। এরপর আমরা যেটার কথা বলবো সেটা হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন বা ফোরট্রান। এটার মিনিংটাও আমি দেখলাম কিছু বিখ্যাত বইতে ভুল দেওয়া আছে। ফোরট্রান মানে হচ্ছে ফর দিয়ে হচ্ছে ফর্মুলা, আর ট্রান দিয়ে হচ্ছে ট্রান্সলেশন। IBM এর কম্পিউটার বিজ্ঞানী জন বাকাস এটা আবিষ্কার করেন এবং সালটা হচ্ছে 1954। 1954 তে আবিষ্কার হলেও এটা কমার্শিয়ালি রিলিজড হয় বা কমার্শিয়ালি ইউজ শুরু করা হয় 1957 থেকে। আর IBM এর ফুল মিনিং তোমরা জানো তো? না জানলে এটা একটু গুগল করে দেখে নিও, এটাও অনেক সময় MCQর জন্য চলে আসে। IBM এর ফুল ফর্মটা কি সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে দাও। যারা গুগল করে বাইক করছো এই ভিডিওর কমেন্টে লিখে দাও, তাহলে হচ্ছে আমি বুঝবো যে তোমরা আসলে মন দিয়ে ভিডিওটা দেখছো। IBM এর ফুল ফর্মটা কি সেটা গুগল সার্চ করে এটা নিচে লিখে দাও, এটা অনেক সময় MCQতে আসে। তো ফোরট্রান হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। আমি কিছু বইতে দেখলাম এই ট্রান্সলেশনকে ট্রান্সলেটর লেখা, এটা ভুল আছে, ঠিক করে নাও। ফোরট্রান হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। এটা আবিষ্কার করেন হচ্ছে IBM এর জন বাকাস এবং তার সহকারীরা, এবং এটা আবিষ্কার করেন 1954 তে এবং এটা মোটামুটি কমার্শিয়ালি রিলিজ হয় 1957 এর দিকে। সো এই তো গেল থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ নিয়ে। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের আমরা হচ্ছে সুবিধা অসুবিধা এবং কিছু উদাহরণ আলাপ করে ফেলছি। এবার আমরা আসবো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা 4GL। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা 4GL। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটা ছিল উচ্চ স্তরের ভাষা, আর ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে অতি উচ্চ স্তর। ঠিক আছে, অতি উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা, ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এইটা কেমন দেখো, থার্ড জেনারেশন পর্যন্ত যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ছিল সেগুলো ছিল অ্যালগরিদম বেসড, মানে কাজটা কিভাবে হবে, এবং সেগুলো ছিল প্রসিডিউরাল। ফোর্থ জেনারেশনটা কাইন্ড অফ নন প্রসিডিউরাল। এখানে হচ্ছে অ্যালগরিদমের দরকার নেই, এখানে শুধু তুমি কি চাও মোটামুটি সেটা বলে দিতে পারলেই এই কাজটা মোটামুটি হয়ে যাবে। এটা অতি উচ্চ স্তরের ভাষা। এই ভাষার কিছু উদাহরণ হচ্ছে তোমার ওরাকল রিপোর্টস, তারপরে আরো আছে হচ্ছে গিয়ে ইউনিক্স শেল। সবচেয়ে জনপ্রিয় যে উদাহরণটা সেটাই তো বাকি আছে, এসকিউএল এর ফুল মিনিং কি এটাও তোমরা হচ্ছে এই ভিডিওর কমেন্টে লিখতে পারো। IBM এর ফুল মিনিং এর কথা লিখতে বলছি, এসকিউএল এর ফুল মিনিং কি এটাও এই ভিডিওর কমেন্টে লিখো। আর আরেকটা আছে আর। সো এগুলো হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ওরাকল রিপোর্টস, ইউনিক্স শেল, এসকিউএল, আর এগুলো হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সো এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে বেসিক্যালি ডেটাবেস ম্যানিপুলেশনের জন্য ইউজ করা হয়। ডেটাবেস ম্যানেজমেন্ট করা, ম্যানিপুলেশন করা, ডেটাবেস থেকে নানা রকম রিপোর্টস বানানো, তারপর হচ্ছে ডেটাবেসে নানা রকম তথ্য খুঁজে বের করা, এটার জন্য হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এবং ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই অ্যালগরিদমের উপর বেস করে না, এটা অনেকটা নন প্রসিডিউরাল। ফাইনালি আমরা আলাপ করব ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ নিয়ে, 5GL, যেটাকে আমরা ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা বলবো। আমরা যে ভাষায় কথা বলি এটা অনেকটা তার মতোই, এটা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের আরো উন্নত ভার্সন বলা যায়। এটাও নন প্রসিডিউরাল, অ্যালগরিদমের দরকার নেই। কিছু কনস্ট্রেইন্ট বা লিমিটেশন সেট করে দিয়ে হচ্ছে তুমি কি চাও সেটা বললে কম্পিউটার নিজে নিজেই হচ্ছে কাজ করবে। এই ভাষার আরেকটা হচ্ছে গিয়ে প্রোগ্রামার ছাড়া প্রোগ্রামিং, মানে এই ভাষাটা এতটাই ন্যাচারাল হয়ে যাবে যে প্রোগ্রামার ছাড়াই প্রোগ্রামিং হবে, বা যে কেউই প্রোগ্রামিং করতে পারবে, যা বলবে তাই হবে। এই ভাষাগুলো হচ্ছে এখন ল্যাবরেটরি পর্যায়ে আছে এবং এটা হচ্ছে বলা যায় থিওরিটিক্যাল বা তাত্ত্বিক, খুব বেশি হয়তো ইমপ্লিমেন্টেশন আসে নাই এবং এটা নিয়ে আমার ধারণাও খুব কম।
তারপরে হচ্ছে আমি নেটগেটে দুইটা উদাহরণ বের করছি, যে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজের দুইটা উদাহরণ হচ্ছে OPS 5 আর একটা হচ্ছে মার্কারি। এই দুটো উদাহরণ আমি বের করছি, OPS 5 এবং মার্কারি, এই দুটো হচ্ছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এবং এটা নিয়ে খুব বেশি এখনো কাজ হয়নি, এগুলো নিয়ে বিজ্ঞানীরা কাজ করতেছে, কম্পিউটার বিজ্ঞানীরা, এবং শীঘ্রই হয়তো প্রোগ্রামার ছাড়া প্রোগ্রামিং এরকম ভাষাও আমরা পেয়ে যাব, তাইলে আর কষ্ট করে প্রোগ্রামিং শেখা লাগবে না, নাকি? মেবি। সো প্রোগ্রামিং ভাষার বিভিন্ন স্তরগুলো নিয়ে আমরা খুব আলাপ করে ফেলছি। যদি আরেকবার লিখি, 1GL ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ, 2GL, 3GL, 3rd জেনারেশন, 4th জেনারেশন এবং হচ্ছে 5th জেনারেশন। মনে আছে তোমাদের? আবার একটু মনে করে দেখো। এটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা, নিম্ন, এটাকে আমরা বলতে পারি মেশিন ল্যাঙ্গুয়েজ। তারপরে এটাকে বলা যায় হচ্ছে মধ্যম মানের ভাষা বা মধ্যম স্তরের, এবং এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ভাষাটা সরাসরি কম্পিউটারে রান করে, আর বাকি কোনোটাই সরাসরি রান করে না, সবগুলোর জন্য হচ্ছে একটা ট্রান্সলেটর প্রোগ্রাম লাগে। এটা নিয়ে এখনই আমরা আলাপ করব। তারপর 3rd জেনারেশনকে বলা যায় হচ্ছে উচ্চ স্তর, এবং এটার এইদিকে কোনো নাম নেই। 4th জেনারেশনকে বলা যায় অতি উচ্চ স্তর, এবং 5th জেনারেশনকে বলা যায় হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্বাভাবিক। এগুলোর জন্য এরকম আর আলাদা করে কোনো নাম নেই। সো এটার জন্য কোনো কম্পাইলার, ইন্টারপ্রেটার বা ট্রান্সলেটর লাগবে না, এগুলোর জন্য ট্রান্সলেটর লাগবে। আর ট্রান্সলেটর কি জিনিস, এই জিনিসটা হচ্ছে এখনই আমরা পড়া শুরু করব। ট্রান্সলেটর, আমরা ট্রান্সলেটর সম্পর্কে এই প্রথম ভিডিওতে একটা উদাহরণ দিয়েছিলাম, যে ধরো আমি তো বাঙালি, বাংলা ভাষা জানি, মনে করো আমি জাপানিজ ভাষা জানি না, আসলেও জানি না, ইংরেজির কথা বললে হয়তো মনে করো বলা যেত, ইংরেজি তো একটু একটু পারি। সো আমি ধরো জাপানিজ ভাষা জানি না, তো একজন জাপানের লোকের সাথে আমি কথা বলতে গেলে আমার কি লাগবে? একজন ট্রান্সলেটর লাগবে। সে হচ্ছে আমাদের দুইজনের মাঝখানে একটা সেতু বন্ধনের কাজ করবে এবং আমাদের কথাগুলোকে একজনকে অন্যজনের ভাষায় ট্রান্সলেট করে দিবে। সো প্রোগ্রামের ক্ষেত্রে হচ্ছে 1GL বা ফার্স্ট জেনারেশন যেটা ছিল, বা মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা ছিল, এটা হচ্ছে সরাসরি কম্পিউটারে রান হয়। বাকি জেনারেশন গুলো কম্পিউটারে রান হয় না, সরাসরি রান করতে পারে না, কারণ কম্পিউটার হচ্ছে শুধু 0 আর 1 বুঝে। তো ওগুলো সে সরাসরি রান করতে পারে না। রান করার জন্য তার অবশ্যই কি করতে হয়, যে কোনো প্রোগ্রামকে হচ্ছে তাকে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যেতে হয়। আর মেশিন কোনো একটা মানে ফার্স্ট জেনারেশন ছাড়া সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজে আমরা যেইগুলাই লিখবো বা বলবো, সেটাকে আমরা বলি সোর্স কোড। আর সোর্স কোডটাকে হচ্ছে গিয়ে কনভার্ট করে মেশিন কোড বানাইতে হয় বা মেশিনে রান করার উপযোগী করতে হয়। এই কাজটা যে করে তাকেই আমরা বলি অনুবাদক প্রোগ্রাম। তাহলে আমরা এটা সংজ্ঞা কি দিতে পারি? সোর্স কোডকে মেশিন কোডে, সোর্স কোডকে মেশিনে রান উপযোগী কোডে যে রূপান্তর করে তাকেই আমরা বলি অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম। তো ট্রান্সলেটর প্রোগ্রামের মধ্যে মোটামুটি 3টা আমরা এখানে শিখবো। সেটা হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার এটা ইউজ করা হয় হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের জন্য। পরেরটা হচ্ছে ইন্টারপ্রেটার, তারপরটা হচ্ছে কম্পাইলার। ইন্টারপ্রেটার এবং কম্পাইলার এগুলো সব ল্যাঙ্গুয়েজের জন্যই থাকতে পারে। থার্ড, ফোর্থ, ফিফথ এটা ইউজ হচ্ছে সেকেন্ড জেনারেশনে, আর সেকেন্ড জেনারেশনের পরের গুলোতে হচ্ছে ইন্টারপ্রেটার আর কম্পাইলার ইউজ করা হয়। ইন্টারপ্রেটার এখানে হচ্ছে রফলা, এভাবে ইন্টারপ্রেটার। সো অ্যাসেম্বলার হচ্ছে গিয়ে, অ্যাসেম্বলার নিয়ে এখন আমরা পড়বো। অ্যাসেম্বলার হচ্ছে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা কোডগুলোকে হচ্ছে মেশিন কোডে রূপান্তর করে। অ্যাসেম্বলার বেশ কিছু কাজ করে। সে প্রথমে যেটা করে, সে হচ্ছে প্রথমে করে কি, নেমোনিক গুলা থাকে, নেমোনিক গুলাকে সে হচ্ছে মেশিন কোডে রূপান্তর করে। অপারেন্ট যেগুলো থাকে, হ্যাঁ, অপারেন্ট গুলোর যে মেমোরি লোকেশন আছে সেগুলোকে সে মেশিন কোডে রূপান্তর করে ফেলে, এবং ফাইনালি পুরো টোটাল জিনিসটাকে একটা টোটাল মেশিন কোডে রূপান্তর করে তারপর সে এটাকে রান করায়। এটাই হচ্ছে অ্যাসেম্বলারের কাজ। তো খুব সহজভাবে বলতে গেলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে যে এটা রূপান্তর করে সেটাই হচ্ছে অ্যাসেম্বলার। এটা তেমন কোনো সুবিধা অসুবিধা নাই, এটা কাজই এটা। এরপর আমরা আলাপ করব ইন্টারপ্রেটার আর কম্পাইলার নিয়ে। ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে তোমাদের পার্থক্যগুলো পরীক্ষায় আসে বেশি, যে ইন্টারপ্রেটার কি, কম্পাইলার কি, এটার মধ্যে পার্থক্য লেখো, সুবিধা অসুবিধা লেখো। আমি আবারও বলছি যে ইন্টারপ্রেটারের যেটা সুবিধা হয়তো কম্পাইলারের সেটা অসুবিধা, মানে একজনের সুবিধাটা অন্যজনের অসুবিধা হয়ে যেতে পারে, একজনের অসুবিধাটা অন্যজনের সুবিধা আকারে
আমরা আলাপ করতে পারি, যেটা একটু আগে আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। তো ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার হচ্ছে এমন একটা অনুবাদক প্রোগ্রাম, সে হচ্ছে প্রত্যেকটা কমান্ডকে লাইন টু লাইন পড়ে এবং সেটাকে প্রোগ্রামে রূপান্তর করে। আবারও বলতেছি, ইন্টারপ্রেটার হচ্ছে একটা প্রোগ্রামকে নিবে, একটার পর একটা লাইন পড়বে এবং সেই লাইনটাকে সে রান করবে। একটা বড় কোড লেখা থাকলে সে হচ্ছে প্রথম লাইনটাকে প্রথমে রান করবে, তারপরে দ্বিতীয় লাইন, তারপর তৃতীয় লাইন, তারপর চতুর্থ লাইন, এবং একটার পর একটা লাইনকে সে হচ্ছে প্রোগ্রামে রূপান্তর করবে। এটা হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ। ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন কোডকে প্রোগ্রামে রূপান্তর করে রান করে। আর কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে টোটাল প্রোগ্রামটাকে, টোটাল যে সোর্স কোডটা থাকে এটাকে একবার একটা অবজেক্ট কোডে রূপান্তর করে ফেলে বা মেশিন কোডে রূপান্তর করে ফেলে, তারপর হচ্ছে সেটাকে রান করা। একটা হচ্ছে লাইন টু লাইন করায়, আর একটা হচ্ছে পুরোটাকে একবারে একটা রান করার মতো প্রোগ্রাম বা এক্সিকিউটেবল প্রোগ্রাম বানায় ফেলার পরে সেটাকে সে রান করায়। তো ইন্টারপ্রেটার হচ্ছে লাইন টু লাইন পড়ে, আর কম্পাইলার হচ্ছে পুরোটাকে একবারে করে ফেলে আর বারবার করার দরকার হয় না। তো এবার আসো ইন্টারপ্রেটারের কম্পাইলারের পার্থক্য বা সুবিধা অসুবিধাগুলো নিয়ে যদি আমরা একটু আলাপ করার চেষ্টা করি। গরম অনেক বেশি, ঘামাই যাচ্ছে একটু। এখন আমরা আলাপ করবো হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যগুলো কি, সুবিধা অসুবিধাগুলো কি। পার্থক্যগুলো আলাপ করে আশা করি তোমরা সুবিধা অসুবিধাগুলো বুঝে ফেলবে এবং এগুলো বইতেও দেওয়া আছে, পড়ে নিতে পারবে। সো প্রথমে আমরা এই পাশে রাখলাম ইন্টারপ্রেটারকে, সংক্ষেপে লিখলাম আইএনটি, আর এই পাশে রাখলাম কম্পাইলারকে, সংক্ষেপে লিখলাম কম, যাতে বোঝা যায়। নির্বাহের ধরন এটা কি? ইন্টারপ্রেটার হচ্ছে একটার পর একটা লাইন পড়ে, একটার পর একটা লাইনকে লাইন টু লাইন সে হচ্ছে সেটাকে রান করায়, আর কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামটাকে একবারেই কম্পাইল করে ফেলে এবং তারপর সেটাকে রান করায়। পুনঃব্যবহার, ইন্টারপ্রেটার যেহেতু একটার পর একটা লাইন পড়ে, তাইলে এটাকে আর পুনঃব্যবহার করা যায় না, মানে প্রতিবারই হচ্ছে শুরু থেকে প্রোগ্রামটা রান করতে হয়। আর কম্পাইলার হচ্ছে টোটাল জিনিসটাকে একবারে কম্পাইল করে ফেলে এবং এই জন্য হচ্ছে এটাকে বারবার ইউজ করা যায়, ইউজ করাটা সহজ, মানে একবার কম্পাইল করলে আর কম্পাইল করার দরকার হবে না। কিন্তু ইন্টারপ্রেটার হচ্ছে প্রতিবারই সেটাকে ইন্টারপ্রেট করতে হবে। কম্পাইলার হচ্ছে একবার করলে শেষ, ওটাকে বারবার সেই জিনিসটাকেই মানে অবজেক্ট কোডটাকে রান করা যাবে, এক্সিকিউটেবল কোডটাকে রান করা যাবে, কিন্তু ইন্টারপ্রেটার হচ্ছে কোনো রকম এক্সিকিউটেবল কোড বানায় না, প্রতিবারে লাইন টু লাইন কাজ করে। এই জন্য হচ্ছে গিয়ে একবারে মানে হয়ে যাওয়া সম্ভব, একবারে হবে না, এটা প্রতিবার করা লাগবে কাজটা, পুনঃব্যবহার করার সুযোগ কম নাই। এরপর হচ্ছে ভুল খোঁজা বা ডিবাগিং বা এরর টেস্টিং করা, যে কম্পাইলার দিয়ে হচ্ছে টেস্টিং সবগুলো ভুল একবারে দেখায়, সবগুলো প্রত্যেকটা কোথায় কোথায় ভুল আছে তুমি যদি কম্পাইল দাও, কম্পাইল না হয়ে পুরো সব জায়গার ভুলগুলো একসাথে দেখাই দিবে। যারা সি দিয়ে প্রোগ্রামিং করছো তাদের এটা নিয়ে আইডিয়া থাকার কথা। আচ্ছা, পুনঃব্যবহারের যে ব্যাপারটা বলছিলাম সেটা আরেকবার একটু ব্যাক করি, যে কম্পাইল হয়ে যায় পুরোটা একসাথে, এই জিনিসটা তো এখনই দেখানো সম্ভব না, আমরা যখন ব্যবহারিকভাবে দেখবো পরে চলে যাব তখন হচ্ছে সেটা আমি অবশ্যই দেখাই দিব যে কিভাবে কম্পাইল হয়ে যায়। আর ইন্টারপ্রেটারের ইউজ এখন নাই বললেই চলে, এটা দেখানো সম্ভব না, কিন্তু আমরা হচ্ছে কম্পাইলারের যে পুরো জিনিসটা একসাথে অবজেক্ট কোড বা মেশিন কোডে রূপান্তর হয় সেটা আমরা দেখাইতে পারবো। এরপর আসো ভুল খোঁজা বা এরর টেস্টিং বা ডিবাগিং এর কথা বলছি, যে কম্পাইলার হচ্ছে পুরোটাকে একসাথে কম্পাইল করে ফেলে, এই জন্য হচ্ছে কোথায় ভুলগুলো আছে খুঁজে পাওয়াটা সহজ, সবগুলো ভুল একসাথে দেখায়। আর ইন্টারপ্রেটার হচ্ছে একটার পর একটা লাইন যায় এবং সেই লাইনে কোনো ভুল থাকলে সেটা দেখায়। এই জন্য হচ্ছে কারো কাছে কম্পাইলারটা ভালো লাগে, কারো কাছে ডিবাগার কি বলে ইন্টারপ্রেটারটা ভালো লাগে। এরপর হচ্ছে সময়, সময় হচ্ছে গিয়ে রান করার কথা যদি আমি বলি, আমি একই সাথে বলতে পারি এইখানে কম সময় লাগে, একই সাথে আমি আবার বলতে পারি এখানেও কম সময় লাগে, দুইটাই বলা যায়। কিভাবে? কারণ একটার পর একটা লাইন যখন তুমি রান করতে যাবা তখন পুরো কোডটাকে কম্পাইল করার দরকার হয় না, একটা লাইনকে করবে, একটা লাইনকে করবে, একটা লাইনকে করবে, এভাবে অল্প অল্প সময় লাগবে। আর কম্পাইলার হচ্ছে পুরো জিনিসটাকে একবারে মেশিন কোডে রূপান্তর করে, তার সময়টা বেশি লাগবে। আবার অন্য দিক থেকে যদি চিন্তা করো, কম্পাইলার একবার যদি করে ফেলে তার আর কম্পাইল করার দরকার হয় না, প্রতিবার রান করতে তার সময়টা একদমই লাগবে না। কিন্তু ইন্টারপ্রেটার হচ্ছে প্রতিবার যদি নতুন ভাবে রান করতে যাও সময়টা বেশি লাগবে। সো তুমি কোন সেন্সে লিখতেছো, কাকে তুমি ফেভারটা দিচ্ছ, সেটা হচ্ছে সেই হিসাব করলে সময়টা ওর জন্যও সুবিধাজনক হবে, ওর জন্যও সুবিধাজনক হবে। যদি একবার রান করতে যাও তাহলে সেটা হচ্ছে কম্পাইলারের জন্য সময় বেশি লাগবে, আর যদি বারবার রান করার দরকার হয় তাহলে হচ্ছে কম্পাইলারের সময় কম লাগবে, ইন্টারপ্রেটারের সময়টা বেশি লাগবে। এরপর আসো নিরাপত্তার দিকটা। কম্পাইলারে কম্পাইল করার প্রোগ্রামটা হচ্ছে অধিক নিরাপদ। এখানে হচ্ছে কোড ইনজেকশন করে, মানে যেহেতু ইন্টারপ্রেটারে লাইন টু লাইন পড়া হয়, এজন্য হচ্ছে কোনো সিকিউরিটি ফিচার যদি থাকে, সেই লাইনটা যদি এখনো না এসে থাকে তাহলে সেটা কোড ইনজেকশনের মাধ্যমে সেখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা থাকে। আর কম্পাইলার যেহেতু পুরোটা একসাথেই কম্পাইলড হয়ে যায়, সো এখানে মাঝখানে কোড ইনজেকশন হওয়ার ঝুঁকিটা কম থাকে। তো এখন ইন্টারপ্রেটার ইউজ নাই বললেই চলে, সো এই পয়েন্টটাও এখন আর অতটা ভ্যালিড না বললেও চলে। এরপর আসো সংরক্ষণ।
কম্পাইলারে যে প্রোগ্রামটা কম্পাইল করে ফেলা হয় সেটা সংরক্ষণ বা বিতরণ করাটা একদম ইজি, যেটা হয়ে গেছে কম্পাইল সেটাকে কপি করে যে কাউকে দিলে সে ওই প্রোগ্রামটা রান করতে পারবে। আর ইন্টারপ্রেটারে দিলে ইন্টারপ্রেটারের কোডটা হচ্ছে তাকে ইন্টারপ্রেটারটা শুদ্ধ দিতে হবে, মানে ট্রান্সলেটর প্রোগ্রামটা সহ দিতে হবে। সে তো বারবারই হচ্ছে বারবার ট্রান্সলেট করে প্রত্যেকটা লাইন তাকে রান করতে হবে। আর কম্পাইলারের ক্ষেত্রে হচ্ছে কম্পাইলড হয়ে যাওয়া যে প্রোগ্রামটা আছে অবজেক্ট প্রোগ্রাম মেশিন কোডটা আছে সেটা দিয়ে দিলে সে ওটাকেই ডাবল ক্লিক করলেই রান করতে পারবে। তো এই গেল হচ্ছে ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে পার্থক্য বা সুবিধা অসুবিধাগুলো, বইতেও আরো লেখা আছে, সেগুলো তোমরা পড়তে পারো। তো আজকের এই ভিডিওটা হচ্ছে মোটামুটি এই পর্যন্তই শেষ। পরের ভিডিওতে আমরা আলাপ করব প্রোগ্রামের সংগঠন নিয়ে, যে একটা প্রোগ্রাম কিভাবে বানাইতে হয়, প্রোগ্রামের কি কি বিষয়গুলো নজর রাখতে হয় বানাইতে গেলে, এরপর অ্যালগরিদম ফ্লোচার্ট, এগুলো নিয়ে আমরা আলাপ করব। এরপরের ভিডিওতে হচ্ছে আমরা একের পর একটা করে 3 নম্বর ভিডিওতে আমরা হচ্ছে প্রোগ্রামের সংগঠন, অ্যালগরিদম ফ্লোচার্ট এগুলো কিভাবে করে সেটা শিখবো। এরপর হচ্ছে 4 নম্বর ভিডিও থেকে হচ্ছে আমরা হয়তো একটা করে একটা প্রবলেম ধরে ধরে সেগুলোকে সলভ করতে থাকবো, এবং ফাইনালি হচ্ছে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করব শেষ ভিডিওগুলোতে। তো আজকে এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ। আশা করি তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকবে।